প্রথম পর্বে আমরা দেখেছিলাম সমুদ্র থেকে বিশাল এক দৈত্য বেরিয়ে আসে এবং সবাইকে মেরে ফেলে, কিন্তু একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেয় এই দানবটি। কিন্তু সেই দৈত্য তাকে মেরে ফেলে না, সে আটকা পড়ে একটি অন্ধকার সুড়ঙ্গে। আর এই কথা জানতে পারে তার বাবা সহ তার পরিবারের সবাই। এরপর শুরু হয় তাকে খোঁজার মিশন, আর তাদের ভয়ানক এক উদ্দেশ্য থাকে এই দানবটাকে মেরে ফেলা। আর আমরা দ্বিতীয় পর্বের শুরু থেকে দেখব দানবটি আর এই পরিবারের সাথে এক লড়াই থেকে দোকানে আক্রমণ করে পুরো দোকানটা উল্টে দিয়ে এই বিশৃঙ্খলার মধ্যে বৃদ্ধ পাকে একটি সুযোগ দেখতে পান এবং আবারও গুলি চালান। এবার দৈত্যটা পিছু ওঠে। যখন পুরো পরিবার বাইরে আসে, তারা দৈত্যটাকে মাটিতে পড়ে থাকতে দেখে মনে হচ্ছিল যেন সে মারা গেছে। কিন্তু তারপর গিড্ডুর ভাই ক্ষিপ্ত হয়ে সেটির দিকে আরেকটি গুলি চালায় এবং পরের মুহূর্তে সবাই হতবাক হয়ে যায়। দৈত্যটা হঠাৎ উঠে দৌড়াতে শুরু করে। ওটা শুধু মরে যাওয়ার ভান করছিল। এখন পুরো পরিবার তার পিছনে দৌড়ায়। তাদের মনে একটি চিন্তা, যে কোনো মূল্যে এই দৈত্যটাকে ধ্বংস করা। কিন্তু গুলি শব্দ শুনে পুলিশের সৈন্যরা এসে পড়ে। দৈত্যটা এই সুযোগ কাজে লাগে নদীতে ঝাঁপিয়ে পড়ে। তার ছায়া ধীরে ধীরে পরিবারটির দিকে এগিয়ে আসে। তখন বৃদ্ধ পার্ক তার সন্তানদের দৌড়াতে বলে। এখন তারা শেষ পর্যন্ত দৈত্যটার সাথে লড়াই করবে। সেই গিট্টুর বন্দুকটা নেই, যেটাতে মাত্র একটি গুলি বাকি আছে। বৃদ্ধ পার্ক নির্ভয়ে দৈত্যটা মুখোমুখি হওয়ার জন্য উঠে দাঁড়ায়। দৈত্যটা যখন পারে উঠে আসে, বৃদ্ধ পার্কে তার বন্দুকটা লুট করার চেষ্টা করে, কিন্তু তারপর সে বুঝতে পারে যে ওটা খালি। পরের মুহূর্তে দৈত্যটা তাকে আক্রমণ করে এবং বৃদ্ধ পার্ক নদীর পাড় থেকে নিচে পড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে তার জীবন শেষ। গিড্ডু তার বাবার মৃত্যুতে খুবই কষ্ট পায় এবং ভেঙে পড়ে। তার চোখের সামনে তার পুরো পরিবারটা ভেঙে পড়েছে। কিন্তু পুলিশ দ্রুত এগিয়ে আসতেছে, তাই গিড্ডু তার ভাই ও বোনকে হিউসিকে খোঁজা চালিয়ে যেতে পাঠায়। সে তার বাবার মুখে একটা খবরের কাগজ চেপে ধরে, কিন্তু তাদের কাছ থেকে সরে যাওয়ার সাহস জোগাড় করতে পারে না। অবশেষে পুলিশ তাকে ধরে ফেলে। এদিকে নামাল এবং তার বোন নামুজি আলাদা হয়ে যায়। হঠাৎ নামে তার কলেজের বন্ধু সঙ্গীতের কথা মনে পড়ে, যে একটি টেলিকম কোম্পানিতে কাজ করে। সে আশা করে যে তারা হুসুর ফোনে অবস্থান ট্র্যাক করতে পারবে। তার বন্ধু সাহায্য করতে রাজি এবং দুইজনই রাতের অন্ধকারে চুপি চুপি কোম্পানিতে ঢুকে পড়ে। কিন্তু সিস্টেমটি আনলক করার জন্য ম্যানেজারের পাসওয়ার্ডের প্রয়োজন। পাসওয়ার্ড আনতে অফিসের ভিতরে যায়, কিন্তু পুলিশ আগে থেকে ওইখানে উৎ পেতে বসে আছে। আসলে তার বন্ধু পুরস্কার লোভে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। নামিল বাইরে অপেক্ষা করতে থাকে। তারপর তার চোখে পড়ে কাছের একটি ইলেকট্রনিক ডিভাইসের উপর। সে পাসওয়ার্ডটি অনুমান করে ফেলে এবং আশ্চর্যজনকভাবে সিস্টেমটি খুলে যায়। অবশেষে সে হুসেনের অবস্থান খুঁজে পায়, কিন্তু তারপর পুলিশ তাকে ঘিরে ফেলে। আতঙ্কিত না হয়ে নামিল চালাকি করে একটি বৈদ্যুতিক সার্কিট ঘটায়। পুরো ঘরে আলো নিভে যায়। এখানে পুরো অন্ধকার হয়ে যায়। এই সুযোগে সদ্ব্যবহার করে সে পালিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় সে তার বন্ধুকে দেখতে পায়, যে তাকে চুপচাপ দৌড়ানোর জন্য ইশারা করে। অবশেষে তার বন্ধু তাকে ঠিক সময় সাহায্য করে। নামিল কোনো মতে পুলিশের হাত থেকে পালিয়ে সেতু থেকে ঝাঁপ দেয়। আঘাত সত্ত্বেও সে তার ভাই ও বোনকে হাসুর অবস্থান সম্পর্কে জানিয়ে দেয় এবং তারপর জ্ঞান হারায়। এদিকে নামজ সারা রাতে সেতু নিচে লুকিয়ে কাটায়। পরদিন পুলিশের হাত থেকে বাঁচতে সে একটি দোকানে খেতে যায় এবং তার বন্ধ হয়ে যাওয়া ফোনটি চার্জ দেয়। ফোনটি চালু হতে সে হাসুর অবস্থান খুঁজে পায়। এবার সে সঙ্গে সঙ্গে তার খুঁজে বেরিয়ে পড়ে। দীর্ঘ যাত্রার পর নামজু পুরানো সেতুর কাছে পৌঁছায়, কিন্তু সে এগুতে হঠাৎ একটি দানবের সাথে সরাসরি দেখা খায়। সে সঙ্গে সঙ্গে তার ধনুক ও তীর বের করার চেষ্টা করে, কিন্তু দানবটি বিদ্যুতের গতিতে তাকে আঘাত করে। নামসু কাছের একটি গভীর গর্তে পড়ে যায়। ভাগ্যক্রমে গর্তটি এতটা সরু ছিল যে বিশাল দানবটি ভিতরে পৌঁছাতে পারেনি। এতে অজ্ঞান নামজু বেঁচে যায়। এদিকে গার্ড অবশেষে এই হিউমিসের অবস্থান জানতে পারে, কিন্তু ডাক্তাররা তাকে বিশ্বাস করে না। তারা মনে করে যে ভাইরাসটি তার ব্রেনে পৌঁছে গেছে। তারা তার উপর জোর করে অস্ত্রোপচার করার প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু নিজের মেয়েকে বাঁচানোর আকাঙ্ক্ষা গ্যাড্ডুকে পশুর মতো শক্তি যোগায়। সে হাসপাতালের কর্মীদের জিম্মি করে পালিয়ে যায় এবং সোজা তার মেয়ের কাছে ছুটে যায়। এদিকে নামাইল একজন গৃহহীন লোককে উদ্ধার করে। তারা একসাথে একটি পেট্রোল বোমা তৈরি করে এবং সাথে সাথে সেতুর দিকে রওনা দেয়। এরপর দৃশ্যে আমরা হিউমসিকের দিকে ফিরে। সে এবং ছোট ছেলেটি অত্যন্ত দুর্বল। হিউমসি বুঝতে পারলো যে শুধু অপেক্ষা করে কোনো লাভ হবে না, তাকে নিজে বের হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সে আশেপাশে পড়ে থাকা কাপড় জড়ো করে সেগুলো একসাথে বেঁধে উপরে লোহার গ্রিল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। অনেক চেষ্টার পর কাপড়গুলো গ্রিলে আটকে যায়, কিন্তু সমস্যা হলো সেইগুলো এখনো অনেক উঁচুতে। সে লাফ দিল, সেইগুলো ধরতে পারছে না। তখন তার মাথায় একটি বিপজ্জনক বুদ্ধি আসে। দৈত্যটা পেট ভরে খেয়ে ঘুমাতে নিচে নেমে আসে। সে সত্যি ঘুমে আছে কিনা তা পরীক্ষা করার জন্য হিউসি প্রথমে তার দিকে একটি খালি ক্যান্সরে মারে। দৈত্যটা কোনো প্রতিক্রিয়া দেখালো না। হিউসি ছোট ছেলেটিকে সেখানে লুকিয়ে থাকতে বলে এবারে গিয়ে সাহায্য নিয়ে আসবে। তারপর সে দৌড়ে গিয়ে সোজা দৈত্যটা পিঠে পা রাখে এবং উপরে ঝুলন্ত পোশাকগুলো ধরে ফেলে। এক মুহূর্তের জন্য সে ভাবে যে সে নিরাপদ,
কিন্তু তারপর হঠাৎ দৈত্যটা লম্বা লেজ তাকে ধরে ফেলে। ধীরে ধীরে ইটি তাকে আবার নিচে টেনে নামাতে শুরু করে, যেন সে তাকে সুযোগ দিয়েছিল এবং সে যেমন বলতেছিল, যতদিন আমি বেঁচে আছি তুমি এখান থেকে পালাতে পারবে না। ছোট ছেলেটি ভয়ে কাঁপতে থাকে। হাসু তাকে বাঁচাতে তার কাছে ছুটে যায়, কিন্তু তারপর দৈত্যটা তাকে আবার ধরে ফেলে। এদিকে সরকারি বিপজ্জনক দৈত্যটিকে নির্মূল করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই তারা হান নদীতে একটি বিপজ্জনক জৈব রাসায়নিক অস্ত্র ছেড়ে যাওয়ার পরিকল্পনা করে। সরকারের দাবি দৈত্যটিকে এবং তার ছড়ানো কথিত ভাইরাসটিকে থামানো এটি একমাত্র উপায়। তবে সরকারের এই সিদ্ধান্তে জনগণ খুশি নেই। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। নদীতে বিশাল বিক্ষোভ শুরু হয়। লোকেরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। সর্বোচ্চ বিশৃঙ্খলা আর উত্তেজনা বিরাজ করে। এদিকে নদীর গভীরে লুকে থাকে একটি দানব এত বিশাল জনমানব দেখে যেন পাগল হয়ে যায়। হঠাৎ সে এত মানুষকে শিকার হিসেবে দেখতে পায়। পরবর্তী সে প্রচন্ড গতিতে বীরের দিকে তেড়ে যেতে শুরু করে। বিক্ষোভকারীদের মধ্যে থাকা একটি ছেলে ও একটি মেয়ে সর্বপ্রথম দানবটিকে দেখতে পায়। তারা ভয়ে চিৎকার করে ওঠে।